দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, শুরুতেই পেজেশকিয়ানকে খামেনির সতর্কবার্তা। এরপর জানিয়ে দিব রাফাতে ইসরায়েলি মেজর নিহত। এদিকে ইসরায়েলের 4 সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর। এরপর জানিয়ে দিব হামাসের সিনিয়র কর্মকর্তাকে হত্যা করল ইসরায়েল। আরও জানিয়ে দিব 10ম মাসে গড়ালো গাজা যুদ্ধ। সর্বশেষ জানিয়ে দিব কেন এখন রাশিয়াতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। শুরুতেই পেজেশকিয়ানকে খামেনির সতর্কবার্তা। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সংস্কারপন্থী আইন প্রণেতা মাসুদ পেজেশকিয়ান। কট্টর রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলিকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন তিনি। শনিবার পেজেশকিয়ানকে নির্বাচিত ঘোষণা করা হয়। এরপরই নতুন প্রেসিডেন্টকে দেশের অচলাবস্থা সম্পর্কে সতর্কবার্তা দিয়েছেন ইরানের শীর্ষ সুন্নি আলেম মৌলভী আব্দুল হামিদ। রোববার ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আব্দুল হামিদ বলেছেন, দেশের চলমান নানা ইস্যুতে ইরানিরা ক্লান্ত, তারা ধৈর্য হারিয়ে ফেলেছেন। তিনি আরও বলেছেন, প্রথম ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতির মাধ্যমে প্রকাশ পেয়েছে জনগণ কতটা সরকারের উপর বিরক্ত। দেশটিতে গত 28 জুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল মাত্র 39.92%, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। প্রথম দফায় 4 জন প্রার্থীর কেউই 50%-এর বেশি ভোট নিশ্চিত করতে পারেনি। এরপর দ্বিতীয় ধাপে গড়ায় নির্বাচন। যদিও দ্বিতীয় ধাপে ভোটার উপস্থিতি 10% বেড়েছে, তবে 50% ভোটদানে বিরত ছিল। শীর্ষ এই আলেম বলেছেন, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক চাপে ইরানিরা পিষ্ট। এখানে নিম্ন শ্রেণীর মানুষেরা নিজেকে এখন ধ্বংসস্তূপের সঙ্গে তুলনা করছেন, তবে তারা ন্যায় বিচার ও স্বাধীনতার দাবিতে অটল থাকবে। দেশের রাজনৈতিক অচলাবস্থা, সুন্নি ও বেলুচ সম্প্রদায়ের প্রতিনিধিত্বের অভাব নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মৌলভী আব্দুল হামিদ। রাফাতে ইসরায়েলি মেজর নিহত। ফিলিস্তিনের দক্ষিণ গাজার রাফাতে অভিযান চালানোর সময় এক ইসরায়েলি মেজর নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। রোববার 7 জুলাই এক প্রতিবেদনে গণমাধ্যমটি বলেছে, নিহত এই কর্মকর্তার নাম মেজর জালা ইব্রাহিম। 25 বছর বয়সী এই মেজর সাজুর ড্রুজ শহর থেকে আসা কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের 601তম ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ইসরায়েলিদের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, এই মৃত্যুর ফলে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নেমে নিহত ইসরায়েলিদের সেনা সংখ্যা 326 জনে দাঁড়ালো। প্রসঙ্গত, গত বছরের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত 38,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। ইসরায়েলের 4 সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর। এবার ইসরায়েলের সামরিক ঘাঁটিকে লক্ষ্য বানালো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দেশটির অন্তত 4 সামরিক ঘাঁটি টার্গেট করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। তেল আবিবের হামলায় হিজবুল্লাহ যোদ্ধা নিহতের প্রতিবাদে ছোড়া হয় কমপক্ষে 60টি কাতিউসা রকেট। এক ইসরায়েলি সেনার মৃত্যু সহ যাতে ক্ষতিগ্রস্ত হয় উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা। দিনের পর দিন ইসরায়েলি ভূখণ্ডের আরও ভেতরে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতদিন সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে বিচ্ছিন্ন হামলা চালালেও এখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এমন স্থাপনায় আঘাত হানছে হিজবুল্লাহ ছোড়া রকেট। রোববার উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে কমপক্ষে 60টি রকেট ছোড়ে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। কয়েক দফার এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে ইসরায়েলের কয়েকটি এলাকা। ক্ষতিগ্রস্ত হয় বেরকাত রিসা সামরিক স্থাপনা। গাইডেড বোমা হামলায় প্রাণ যায় ঘাটির এক ইসরায়েলি সেনার। আগুন লেগে যায় স্থাপনার বিভিন্ন অংশে। আহত হয় আরও কয়েকজন ইহুদি সেনা।
হামাসের সিনিয়র কর্মকর্তাকে হত্যা করল ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, নিহত ওই সিনিয়র কর্মকর্তার নাম ইহাব আল ঘুসেন। 2020 সাল থেকে ৪৫ বছর বয়সী ঘুসেন গাজার শ্রম উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ৩ মাস আগে তাকে গাজার উত্তরাঞ্চলে নতুন দায়িত্ব দেওয়া হয়। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গাজা উপত্যকার একটি স্কুল ভবনে হামলা চালানো হয়েছে। সেখানে সন্ত্রাসীরা লুকিয়েছিল এবং কার্যকলাপ চালাতো। সেখানেই আল ঘুসেইনের অবস্থানের বিষয়ে নিশ্চিত হয় আইডিএফ। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালায় হামাস। জবাবে উপত্যকায় বিরামহীন হামলা শুরু করে ইসরায়েল। তাদের হামলা থেকে রেহাই পায়নি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ কিংবা গির্জার মতো বেসামরিক স্থাপনাও। ৯ মাসের এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৩৮,০০০। নিহত ফিলিস্তিনিদের বেশিরভাগই নারী ও শিশু। ১০ম মাসে গড়ালো গাজা যুদ্ধ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ ১০ম মাসে গড়িয়েছে। ইতোমধ্যে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮,১৫৩ জনে পৌঁছেছে। আহত হয়েছে আরও ১ লাখের বেশি মানুষ। দীর্ঘ এ যুদ্ধে মানবেতর জীবনযাপন করছেন উপত্যকার বাসিন্দারা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এ যুদ্ধের দাবি জানানো হলেও তা কানে করছে না ইসরায়েল। এত প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ সত্ত্বেও গাজায় হামলা অব্যাহত রেখেছে তারা। সোমবার ৮ জুলাই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজার পশ্চিমাঞ্চলের একটি স্কুলে হামলা চালিয়েছে তারা। স্কুলটি বাস্তুচ্যুত লোকেদের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হয়ে আসছিল। এ সময় অন্তত ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য গাজার আল জাওয়াইদা এলাকায় একটি আবাসিক ভবনেও ইসরায়েলি সেনাবাহিনী হামলা চালিয়েছে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ২ শিশু রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি। জাতিসংঘের সংস্থাগুলো বলছে, ইসরায়েলি আগ্রাসনের ফলে গাজার ৯০% বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া সেখানকার প্রায় ৫ লাখ মানুষ বিপর্যয়কর ক্ষুধার সম্মুখীন। এমনকি উপত্যকাটির বেশিরভাগ হাসপাতালও বন্ধ অবস্থায় রয়েছে। কেন এখন রাশিয়াতে যাচ্ছেন নরেন্দ্র মোদী? প্রায় ২.৫ বছর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম মস্কো যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণেই তার ২ দিনের এই সফর, যেখানে ২ নেতার মধ্যে একান্ত বৈঠকও অনুষ্ঠিত হবে। সারা বিশ্বের কূটনৈতিক মহলও এই সফরের দিকে সতর্ক নজর রাখছে। ঘটনাচক্রে প্রধানমন্ত্রী মোদী সোমবার মস্কোর উদ্দেশ্যে রওনা হবেন। ঠিক একই দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চীন সফরের জন্য বেইজিংয়ের পথে রওনা দেবেন। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ২ নেতার এ দুটি সফরেরই গুরুত্ব অপরিসীম। নরেন্দ্র মোদী যখন মস্কো অবস্থান করবেন, ঠিক তখনই ওয়াশিংটনে শুরু হবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বৈঠক। ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ ইতোমধ্যেই জানিয়েছেন, চলমান সংঘাতে ইউক্রেনকে সাহায্য অব্যাহত রাখাটা হবে তাদের বৈঠকের সবচেয়ে জরুরি এজেন্ডা। ন্যাটোর সদস্য দেশগুলো যে মোদীর রাশিয়া সফরের পরিণতির দিকে তাকিয়ে থাকবে তা বলার অপেক্ষা রাখে না।